নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম, যার আলোচ্য বিষয় আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন। আমি সকলকে এই ভিডিওতে স্বাগত জানাই। আর যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে এই ভিডিওতে আমি একান্তই ব্যক্তিগতভাবে আমার ধারণার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ধারণা ঠিকও হতে পারে, ভুল হতে পারে। আপনারা শুনে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। দ্বিতীয়ত হচ্ছে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে আমার চ্যানেলটা দেখছেন, তাদের কাছে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সর্বাগ্রে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা পান এবং আমিও একটু উৎসাহ পাবো আমার সাবস্ক্রাইবার বাড়লে। আর তৃতীয়ত হচ্ছে, আরও বেশি মানুষকে যদি এই ভিডিওটা পৌঁছে দিতে পারেন আপনারাই, তার জন্য একটু ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন। দেখুন, এই যে গতকাল ফলতা বিধানসভার উপনির্বাচন হয়ে গেল গোটা বিধানসভা জুড়ে, সেখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, বা উল্লেখযোগ্য বিষয় বলাই ভালো, যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন জাহাঙ্গীর খান, তিনি গত 48 ঘন্টা আগে, মানে ভোটের 48 ঘন্টা আগে মৌখিকভাবে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা করেন এবং গতকাল তিনি ভোটও দিতে যাননি। তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে যা দেখা গেল তাতে তারা প্রতিদ্বন্দ্বিতা নেই বলে জানিয়েছে। এবং দ্বিতীয়ত, এখানে সিপিএম কংগ্রেসের প্রার্থীরা রয়েছে। বিজেপি এই নির্বাচনে জিতবে, বিপুল ভোটে জিতবে, এটা নিয়ে আমার অন্তত কোনো সংশয় নেই। আজকে সদ্য বোধহয় 13 দিন হলো বিজেপি ক্ষমতায় এসেছে। সুতরাং এই নির্বাচনে বিজেপি হেরে যাবে এটা তো ভাবার কোনো কারণই নেই। বিজেপি জিতবে এবং রেকর্ড ভোটে জিতবে। তো আমি কালকে আমার খুব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু সাংবাদিক, তাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম, যারা ফিল্ডে ছিলেন। রাত্রিবেলা আমি তাদের সঙ্গে ফোনে জিজ্ঞাসা করেছিলাম যে ভোটটা কীরকম দেখলে, কীরকম হলো। তারা আমাকে যেটা বলেছে যে ভোট খুব স্বচ্ছভাবে হয়েছে, মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে, তৃণমূলের কোনো বুথে কোনো এজেন্ট ছিল না এবং কোনো জায়গায় দাদাগিরি করার মতো তৃণমূলের কোনো লোকও খুঁজে পাওয়া যায়নি। এবং তাদেরই কথায় যে এখানে সবথেকে একটা উল্লেখযোগ্য বিষয় তারা যেটা বলল, যে মানুষ ভোট দিয়ে বেরিয়ে বলছে আমরা 15 বছর পরে ভোট দিলাম। এটা ঠিক, আমিও দেখেছি টিভিতে। এবং তাদের মধ্যে অনেকেই বলে দিয়েছেন যে আমরা বিজেপিকে ভোট দিয়েছি বা বিজেপিকে ভোট দিতাম বলে আমাদের দেওয়া হয়নি, আমাদের উপর নানান রকম অত্যাচার হয়েছে এতদিন, তাই আমরা এবারে মন খুলে বিজেপিকে ভোট দিয়েছি, এটাও বলেছেন। সুতরাং বিজেপির এখানে জেতার ব্যাপারে, বিপুল ভোটে জেতার ব্যাপারে কোনো সংশয় নেই। প্রশ্নটা হচ্ছে এখানে দ্বিতীয় পজিশনে কে থাকবে? সিপিএম থাকবে, না কংগ্রেস থাকবে, নাকি তৃণমূল থাকবে? আপনারা হয়তো অনেকেই ভাববেন যে আমি তৃণমূলের কথা কেন বলছি, তৃণমূল তো প্রার্থী সরে গেছে। ইভিএমে কিন্তু তৃণমূলের চিহ্ন অর্থাৎ ওই জোড়াফুল এবং প্রার্থীর নাম ছিল। এখন দেখুন, জাহাঙ্গীর খান এটা বুঝে নিয়েছিলেন যে তিনি গোহারা হারবেন এবং তিনি অনেক বিপদের মুখেও পড়তে পারেন। তো আজকে যদি জাহাঙ্গীর খান এই যে মুখে বলে দিল 48 ঘন্টা আগে, তারপরেও কিন্তু জানবেন, আমি যা খবর পেলাম তাতে তৃণমূল কিন্তু ভোটটাকে ওখানে যতটুকু সম্ভব করিয়েছে। এজেন্ট ছিল না তাতে কি আছে, তৃণমূল মনস্ক লোকেদের কিন্তু ভোটটা তারা করিয়েছে। এখন তারা ভেতরে গিয়ে কাকে ভোট দিয়েছে সেটা তো আমি বলতে পারবো না, এটা ওই সাংবাদিক বন্ধুদের কাছ থেকেই জানলাম। এবং জাহাঙ্গীর খান
যেমন কুখ্যাত, সেরকম তার অনেক বেনিফিশিয়ারিও আছে। তাদের ভোটটা কোথায় গেছে সেটাও একটা ভাবার বিষয়। কিন্তু ওখানে আমজনতার মধ্যে একটা জিনিস, মানুষ যখন ভোটটা দেয় না, প্রথমে গিয়ে আগে সিম্বলটা খোঁজে। দেখবেন আগে সিম্বলটা খোঁজে, যে দলের সমর্থক আগে সেই সিম্বলটাই ভোট দেয়, অনেক সময় প্রার্থীর নামও দেখে না। তো যারা একদম হাটখোর তৃণমূল দিদির সমর্থক, তারা যে অন্য কোথাও ভোট দেবে এই সদ্য 29শে এপ্রিল ভোট দেওয়ার পরে, এটা কিন্তু আমার মনে হয় না। তৃণমূলের অত্যাচারে মানুষ অত্যাচারিত হয়েছে, অনেকে ভোট দিতে দেয়নি তৃণমূল অনেককে, কিন্তু এখানে আমি মনে করি ফলতার লড়াইটা তৃণমূল ভার্সেস সিপিএম হবে। কারণ বিজেপি তো জিতে গেছে। হ্যাঁ, আমি জিতে গেছেই বলছি, এটা 24 তারিখে ফলাফল, তার আগে আমি বলেই দিচ্ছি বিজেপি জিতে গেছে। কিন্তু এখন দ্বিতীয় হওয়ার লড়াইতে তৃণমূল কংগ্রেস খুব সূক্ষ্মভাবে তাদের ভোটটা করিয়েছে, অন্তত যাতে তারা বলতে পারে দেখো আমাদের প্রার্থী উইথড্র করে নিয়েছে, 48 ঘন্টা আগে আমাদের কোনো এজেন্ট বসেনি, খোদ প্রার্থী ভোট দিতে পারেনি, তারপরেও আমরা কিন্তু দ্বিতীয় হয়েছি। যদি আজকে জাহাঙ্গীর খান থাকতেন তাহলে হয়তো উনি জিততেন। এটা সম্ভাবনার কথা বলছি। তবে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের লোকেরাও যারা ভোট দিতে পারেনি, তারা এবারে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার সুযোগ পেয়ে দিয়েছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে সেখানে তৃণমূল 80টা সিট পাওয়ার পরেও রাজ্যে বামপন্থীরা তো 15 বছর ক্ষমতায় নেই, তাও কিন্তু আজকে একটা সিট জিতেছে। তারপরেও কিন্তু বামপন্থীরা হকার উচ্ছেদ থেকে শুরু করে কুরবানির ওই জবাই থেকে শুরু করে সমস্ত বিষয়, সে আপনি সমর্থন করুন না করুন, রাস্তায় আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস গুটিয়ে গেছে হকার উচ্ছেদের ইস্যুতে। কালকে ওই প্রাচী সিনেমা শিয়ালদায় ওই এনআরএসের উল্টো দিকে, সেখানে হকার উচ্ছেদের প্রতিবাদে 15 জন, আমি আপনাকে বলছি, আমি নিজে দেখেছি, 15 জন লোক নিয়ে কুণাল ঘোষ, মদন মিত্র এবং ওই নয়না ব্যানার্জি। ভাবতে পারেন তৃণমূল কংগ্রেসে যেন 15 দিনে উবে যাচ্ছে। কিন্তু আগামীকালকের ভোট সিপিআইএমের কাছে একটা অ্যাসিড টেস্ট। কারণ এই যে জাহাঙ্গীর সরে যাওয়া, বা সত্যি কথা বলতে কি 29 তারিখের পর থেকে জাহাঙ্গীর বাহিনী যারা অত্যাচার করেছিল তাদের বিরুদ্ধে তো মানুষ প্রতিরোধ করে তুলেছে বিভিন্ন জায়গায়, এবং যারা অন্যায় করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তারও করছে। তো সেইখানে দাঁড়িয়ে সিপিএম কিন্তু খুলেআম প্রচার করেছে, এবং গতকালকের ভোট নিয়ে সিপিআইএমের প্রার্থী থেকে শুরু করে নেতাদের কোনো অভিযোগ নেই, এবং সিপিএমের ওখানে একটা ধাঁচা আছে সাংগঠনিক। এই ফলতা বিধানসভায় এখনো পর্যন্ত যতগুলো বিধানসভা হয়েছে তার মধ্যে 8 বার কিন্তু সিপিএম জিতেছে। 4 বার জিতেছে তৃণমূল, 4 বার কংগ্রেস, 1 বার সিপিআই জিতেছে। এবং এখানে মুসলিম ভোট হচ্ছে 35%, হিন্দু ভোট 65%। বিজেপি এই হিন্দু ভোটের অধিকাংশটাই পাবে, কারণ তারা হিন্দু পোলারাইজেশনটা খুব নিখুঁতভাবে করে গেছে, যার আমরা রেজাল্ট দেখেছি ওই 4 মে। এক্ষেত্রেও তাই হবে। এবারে মুসলিম ভোট যেটা তৃণমূলের দিকে ছিল, সেটা খুব স্বাভাবিক কারণেই বিজেপিকে রোখার এবারে হিসাবে তারা তৃণমূলকে ভরসা পাচ্ছে না, সিপিএমকে মাঠে ময়দানে দেখছে। তাই সেই ভোটের একটা অংশ, ভালো অংশ সিপিএমের দিকে যাবে বলে আমি মনে করি। এবং কংগ্রেস প্রার্থী তিনি মুসলিম, আব্দুল রউফ রাজ্জাক সাহেব। তো কংগ্রেসের ওখানে কোনো ধাঁচা নেই, কংগ্রেস সেভাবে প্রচারও করেনি, বা কংগ্রেস এমন কিছু উল্লেখযোগ্য এই দক্ষিণবঙ্গে কাজ করেনি ভোটের পর থেকে মূল ইস্যুগুলোতে যে কংগ্রেস সেখানে বিরাট কিছু ভোট পাবে। মুসলিম ক্যান্ডিডেট বলেই যে ওখানে মুসলিম ভোটের সবটা পাবে এমন তো নয়। সুতরাং আমার মনে হয় যে দ্বিতীয় পজিশনে থাকা উচিত সিপিআইএমের। আর এত কিছুর পরেও এই সুষ্ঠু ভোট, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সরে যাওয়া, এত কিছুর পরেও যদি সিপিআইএম তার জামানতটা রক্ষা করতে পারে,
দ্বিতীয় পজিশনে থেকে, তাহলে কিন্তু আগামী দিন বিরোধী পরিষদটাকে দখল নিতে পারে সিপিআইএম। বিরোধী পরিষদ, আবারও বলছি, বিধানসভায় তো একজন সদস্য, তো বিধানসভার মধ্যে প্রতিবাদী চরিত্রই থাকবে। এবং যদি না নিতে পারে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি কোনোভাবে দ্বিতীয় পজিশনে চলে যায়, সেটা কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কাছে একটা অক্সিজেন হিসেবে দেখা দেবে। এই প্রচারটাই করবে যে আমাদের প্রার্থী ছিল না, আমাদের এজেন্ট ছিল না, প্রার্থী ভোট দিতে পারেনি, দিতে যায়নি, প্রার্থী এলাকা ছাড়া, আমাদের কর্মীরা গ্রেপ্তার হয়েছে, বাড়িঘরদোর ভাঙচুর হয়েছে, ইত্যাদি ইত্যাদি। দেখুন, তা সত্ত্বেও আমরা তৃতীয় পজিশনে। তো আজকে তাই এই নির্বাচনটা সিপিআইএমের কাছে অ্যাসিড টেস্ট। তবে আমি বিশ্বাস করি, আমি জানি না আপনারা কি বলবেন, সিপিএমের সাংগঠনিক একটা ধাঁচা এখনও আছে, হয়তো সব বুথে এজেন্টও কালকে দিতে পারেনি যা শুনেছি আমি। তবুও এই হকার উচ্ছেদ থেকে শুরু করে ঈদের ব্যাপারে যে বিধিনিষেধগুলো বর্তমান সরকার ঘোষণা করেছেন, সেসবের বিরুদ্ধে যেভাবে সিপিআইএম পথে আছে বা প্রতিবাদী ভূমিকা নিচ্ছে, এই তফসিয়ার বুলডোজার থেকে শুরু করে বিভিন্ন বিষয়, আইনের পথে এবং রাস্তায়, তাতে সিপিআইএমের প্রতি বিরোধী দল হিসাবে একটা ভরসা মানুষ করেন কি না, সেইটা কিন্তু 24শে মে ফলতার নির্বাচনের ফলাফল বেরোলে অনেকটা প্রকাশ পাবে। তাই আপনাদের মতামত আপনারা লিখে জানাবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে আগামী এপিসোডে। নমস্কার, সবাই ভালো থাকবেন।